আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের যে ক্লাস এটি হচ্ছে 16 নম্বর ক্লাস পুষ্টি ও জনস্বাস্থ্য সম্পর্কিত। এবং আরও যে সমস্ত বিভিন্ন সাবজেক্ট রয়েছে গণিত, ইংরেজি এবং তার সাথে সাথে জিকে, এগুলোর অনেক ক্লাস কিন্তু হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলি করনি অবশ্যই এই চ্যানেলে যাবে এবং সেই চ্যানেলে প্লেলিস্ট করা আছে আইসিডিএস সম্পর্কিত। তো সেই প্লেলিস্টে তোমরা প্রত্যেকটি ক্লাস কিন্তু পেয়ে যাবে। তোমরা বাকি ক্লাসগুলো কিন্তু করে নেবে, কারণ প্রত্যেকটি ক্লাসেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডিসকাস করা হয়। যদি কোনো ক্লাস তোমাদের মিস হয়ে থাকে তাহলে তোমরা বুঝে নাও যে অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমরা কিন্তু মিস করে ফেলেছো। তাহলে যাতে সমস্ত প্রশ্নগুলো তোমরা পাও, সমস্ত প্রশ্ন যাতে প্র্যাকটিস করতে পারো, তার জন্য তোমাদের কিন্তু বাকি ক্লাসগুলো দেখতে হবে যদি তোমার মিস হয়ে থাকে তাহলে। আর যদি তুমি রেগুলার ক্লাসগুলি করছো তাহলে কোনো সমস্যা নেই, পরীক্ষাতে 70+ নম্বর তুমি পাবে। দেখো, এই ক্লাসটি শুরু করার আগে আরও একটি তথ্য, তোমরা প্রত্যেকেই কিন্তু ক্লাসটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই ক্লাসগুলো করতে পারে। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? এখানে তোমরা মনে রাখবে, যদি বলা হয় যে মানবদেহের বাহ্যিক বৃহত্তম অঙ্গ অর্থাৎ শরীরের বাইরে, ঠিক আছে, বা যদি স্বাভাবিকভাবেই বলা হয় যে মানবদেহের বৃহত্তম অঙ্গ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ত্বক। ত্বক হচ্ছে মানবদেহের বৃহত্তম অঙ্গ। কিন্তু যদি প্রশ্নে এইরকম বলা হয় যে মানবদেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ বা বৃহত্তম গ্রন্থি, তাহলে কিন্তু হয়ে যাবে যকৃৎ। ঠিক আছে, যদি মানবদেহের অভ্যন্তরীণ বৃহত্তম গ্রন্থির কথা বলা হয় বা বৃহত্তম অঙ্গের কথা বলা হয় তাহলে হয়ে যাবে যকৃৎ। আর যদি সেরকম কোনো কিছুই দেয়া না থাকে, যদি প্রশ্নটি থাকে মানবদেহের বৃহত্তম অঙ্গ, তাহলে কিন্তু ত্বক হবে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লোহিত রক্তকণিকার অর্থাৎ আরবিসি, আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পাসল। তো এই যে লোহিত রক্তকণিকার, এই কণিকার গড় আয়ু কতদিন? এটা আশা করি অনেকেই পারবে, কারণ আগের ক্লাসে এটা কিন্তু করানো হয়েছিল। এটা সঠিক উত্তর হবে 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় উৎপন্ন হয় এবং প্রায় 120 দিন বেঁচে থাকার পর প্লীহায় বিনষ্ট হয়। সেই জন্য এই যে প্লীহা, সেই প্লীহাকে কিন্তু লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। লোহিত রক্তকণিকার কবরস্থান কাকে বলা হয়? প্লীহাকে। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে মানবদেহের দীর্ঘতম এবং শক্তিশালী অস্থি কোনটি? মানবদেহের দীর্ঘতম এবং শক্তিশালী অস্থি কোনটি? দীর্ঘতম তার সাথে সাথে শক্তিশালী, এটা কারেক্ট আনসার হবে ফিমার। ফিমার হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে যে উরুর অস্থি, যেটাকে বলা হয় ফিমার, এটাই হলো মানবদেহের দীর্ঘতম এবং সবচেয়ে শক্ত হাড়। অন্যদিকে কানের মধ্যে রয়েছে স্টেপিস। স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। স্টেপিস কোথায় আছে? কানে। কানের ভেতরে আছে স্টেপিস, সেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। আর বৃহত্তম যদি হাড় বলা হয় তাহলে ফিমার। এই যে স্টেপিস দেওয়া আছে, এই স্টেপিস হচ্ছে ক্ষুদ্রতম আর বৃহত্তম হচ্ছে ফিমার। স্টেপিস কোথায় থাকে? স্টেপিস থাকে কানে।
পরবর্তী প্রশ্ন, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় কাকে? মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কোন গ্রন্থিকে বলা হয়? তো তোমরা মনে রাখবে পিটুইটারি গ্রন্থি হচ্ছে প্রভু গ্রন্থি, এবং এই যে পিটুইটারি গ্রন্থি সেটা কিন্তু মস্তিষ্কে থাকে। পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের তলদেশে অবস্থিত, এবং এটি যে সমস্ত অনাল গ্রন্থিগুলি রয়েছে সেই গ্রন্থিগুলির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে একে বলা হয় প্রভু গ্রন্থি বা ইংরেজিতে মাস্টার গ্ল্যান্ড। গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি আর মাস্টার মানে হচ্ছে প্রভু। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? আমাদের দেহের যে ভারসাম্য সেটাকে রক্ষা করে মস্তিষ্কের কোন অংশ? এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট এক একটি কোশ্চেন। তোমরা অবশ্যই 100% এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে। মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক মানবদেহের ভারসাম্য রক্ষা করে। লঘু মস্তিষ্ক আমাদের দৈহিক ভারসাম্য এবং পেশির গতিবিধির সমন্বয় নিয়ন্ত্রণ করে। আর যে গুরু মস্তিষ্ক রয়েছে সেটা চিন্তা ও বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে। আমাদের যে চিন্তা করি আমরা সব সময়, সেই চিন্তা এবং তার সাথে সাথে বুদ্ধিমত্তা অর্থাৎ উপস্থিত বুদ্ধি বা কখন কি করতে হবে সেই ধরনের যে থিঙ্কিংগুলি সেইগুলো নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। ঠিক আছে, সেরিব্রাম। পরবর্তী প্রশ্ন, রক্তে অক্সিজেনের বাহক হিসেবে কে কাজ করে? রক্তে যে অক্সিজেন থাকে সেটাকে বলা হয় বিশুদ্ধ রক্ত, আর যদি কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত থাকে তাকে বলা হয় অশুদ্ধ রক্ত। ঠিক আছে, তাহলে রক্তে অক্সিজেনের বাহক হিসেবে কাজ করে কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কোথায় থাকে? রক্তে থাকে, এবং এই হিমোগ্লোবিনের কাজেই হচ্ছে অক্সিজেনের বাহক হিসেবে কাজ করা। ঠিক আছে, লোহিত রক্তকণিকায় অবস্থিত আয়রনযুক্ত প্রোটিন যেটাকে বলা হয় হিমোগ্লোবিন, আয়রনযুক্ত প্রোটিন। ঠিক আছে, ফুসফুস থেকে দেহের প্রতিটি কোষে অক্সিজেন পরিবহন করে। আমাদের হৃৎপিণ্ডে কিন্তু প্রতিনিয়ত পাম্প হচ্ছে বা স্পন্দন হচ্ছে। সেই যে পাম্প হচ্ছে সেই পাম্পের ফলে কি হয়, রক্ত কিন্তু চলে যায় ফুসফুসে, এবং ফুসফুসে সেখানে বিশুদ্ধ হয়ে আবার সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়ে। আমাদের শরীরে দুই রকমের যে নালিকা রয়েছে, একটা হচ্ছে শিরা আরেকটা হচ্ছে ধমনী। শিরার কাজ হচ্ছে কি, যে অশুদ্ধ রক্তগুলিকে হৃৎপিণ্ডে পৌঁছানো, আর ধমনীর কাজ হচ্ছে তারপরে ফুসফুসে গিয়ে বিশুদ্ধ হওয়ার পরে সেই বিশুদ্ধ রক্তকে সারা শরীরে ছড়িয়ে দেওয়া। তো এই যে কাজটি, এই যে স্পন্দন বা যে পাম্প, এটা কিন্তু প্রতি মিনিটে হয়ে থাকে 72 থেকে 80 বার। ঠিক আছে, সারা দিনে হৃৎপিণ্ড কতবার পাম্প করে? সারা দিনে হৃৎপিণ্ড পাম্প করে 1,00,000 বারেরও বেশি সারা দিনে। তাহলে বুঝতে পারছো সারা জীবনে কতবার পাম্প করছে বলে আমরা কিন্তু জীবিত আছি। কারণ রক্ত চলাচল যদি শরীরে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তৎক্ষণাৎ আমরা মারা যাব। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সর্বজনীন দাতা রক্তের গ্রুপ কোনটি? আমরা জানি যে রক্তের গ্রুপ কিন্তু 4টি রয়েছে, এবি এবং ও। তার মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, তো মূলে রয়েছে 4টি। এবং এই যে 4টি যে গ্রুপ, এই 4টি গ্রুপের মধ্যে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার, অর্থাৎ যে রক্তের ব্যক্তি সবাইকে রক্ত দিতে পারবে তাকে বলা হচ্ছে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। এবং এটা কোন গ্রুপের রক্তকে বলা হয়? এটা হচ্ছে ব্লাড গ্রুপ ও। এবং ব্লাড গ্রুপ ও এর মধ্যে কোন ভাগটি রয়েছে? সেটা হচ্ছে ও নেগেটিভ। ও নেগেটিভ। তোমরা কিন্তু মনে রাখবে
ও নেগেটিভ রক্তের লোহিত রক্তকণিকায় এ বা বি অ্যান্টিজেন এবং আরএইচ ফ্যাক্টর না থাকায় এটি যে কোনো রক্ত গ্রুপের ব্যক্তিকে দেওয়া কিন্তু যায়। অন্যদিকে আরেক ধরনের রক্ত আছে যেটাকে বলা হয় এবি পজিটিভ। এই এবি পজিটিভ কিন্তু সর্বজনীন গ্রহীতা, অর্থাৎ সবার কাছ থেকে রক্ত কিন্তু নিতে পারবে। তো এবি পজিটিভ যদি থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়, কারণ যে কোনো ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তি কিন্তু রক্ত গ্রহণ করতে পারবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে কিডনি বা বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী। আমাদের যে কিডনি বা বৃক্ক রয়েছে, এই বৃক্কই হচ্ছে আমাদের রেচনতন্ত্রের প্রধান। রেচনতন্ত্রের যে প্রধান সেটি হচ্ছে বৃক্ক, এবং বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয়? আশা করি তোমরা প্রত্যেকেই জানো। এটার গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। নেফ্রন, ঠিক আছে। বৃক্কের গঠনগত ও কার্যগত একককে বলা হয় নেফ্রন, এবং প্রতিটি মানুষের বৃক্কে বা কিডনিতে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। কত থাকে? 10 থেকে 12 লক্ষ, যা রক্ত পরিশ্রুত করে মূত্র উৎপন্ন করতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, যা রক্তকে পরিশ্রুত করে মূত্র উৎপন্ন করতে সাহায্য করে, এবং সেই যে মূত্র সেটা গবিনীর মাধ্যমে মূত্রাশয়ে জমা হয়। কিসের মাধ্যমে? গবিনীর মাধ্যমে মূত্রাশয়ে জমা হয়, তারপরে সেই মূত্র সেটা কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবে, আমাদের যে স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্রের একক কি? নিউরন। যেমন এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে বৃক্কের একক কি? তো বৃক্কের একক হচ্ছে নেফ্রন। একই রকমভাবে স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পেশির ক্লান্তি। পেশির যে ক্লান্তি, অর্থাৎ যেটাকে বলা হয় ইংরেজিতে মাসেল ফ্যাটিগ, এর জন্য দায়ী কোন অ্যাসিড জমা হওয়া? কোন অ্যাসিড জমা হলে পেশির ক্লান্তি আমরা কিন্তু অনুভব করি? এটা সঠিক উত্তর কী হবে? তোমরা অবশ্যই মনে রাখবে, ল্যাকটিক অ্যাসিড এটা কিন্তু যদি জমা হয় তাহলে কিন্তু পেশির ক্লান্তি হয়। কঠোর পরিশ্রম বা ব্যায়ামের ফলে, যদি আমরা কঠোর পরিশ্রম করি, একটানা যদি কাজ করি, ভারী কাজ, বা যদি ব্যায়াম করি, ব্যায়াম করা একটা কাজ করা, তো সেই ব্যায়ামের ফলে বা কঠোর পরিশ্রম করলে পেশিতে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে, পেশিতে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে অবাত শ্বসন ঘটে, এবং যার ফলে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয় এবং পেশিতে ব্যথা ও ক্লান্তি সৃষ্টি হয়। এটাই হচ্ছে বৈজ্ঞানিক কারণ। অর্থাৎ আমরা যে ভারী কাজ করছি বা যে ব্যায়াম করছি, তার ফলে আমরা ক্লান্ত হয়ে যাই কেন? আমাদের পেশিতে ব্যথা হয় কেন? এটার কারণ কি? বৈজ্ঞানিক যে কারণ সেটা হচ্ছে, যখন আমরা ভারী কাজ করছি বা যখন আমাদের পেশির উপর চাপ পড়ছে, তার ফলে কি হয়, যে পর্যাপ্ত অক্সিজেনের অভাব ঘটে, এবং যেহেতু অক্সিজেনের অভাব হয় তার ফলে কিন্তু ল্যাকটিক অ্যাসিড কি, ল্যাকটিক অ্যাসিড যেটা কিন্তু জমা হয় পেশিতে, এবং যার ফলে ব্যথা এবং ক্লান্তি কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পেসমেকার মানবদেহের কোন অঙ্গের সাথে সম্পর্কিত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, সেই হৃৎপিণ্ডে কি হয়, পাম্প করে বা স্পন্দন করে, সেই স্পন্দন কি হয়, 1 মিনিটে 72 থেকে 80 বার স্পন্দন হয়, তাই তো? 72 থেকে 80 বার গড়ে প্রতি মিনিটে স্পন্দন হয়। এরপরে এই যে হৃৎপিণ্ড, কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে কি হয়, এই 72 থেকে 80 বার সেটা কিন্তু স্বাভাবিক, কিন্তু কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এই স্বাভাবিকতা কিন্তু বজায় থাকে না, কম বা বেশি হয়। তো পেসমেকার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে কিন্তু এই হৃৎপিণ্ডের যে স্পন্দন সেটাকে
কন্ট্রোল করা যায়। ঠিক আছে, সেটাকে কন্ট্রোল করা যায়। তাহলে এই যে পেসমেকার যন্ত্র, সেটা মানবদেহের কোন অঙ্গের সাথে সম্পর্কিত? সেটা হবে হৃৎপিণ্ড। অবশ্যই তোমরা মনে রাখবে, হৃৎপিণ্ডের প্রাকৃতিক যে পেসমেকার হচ্ছে এসএ নোড। এটি হৃৎস্পন্দন তৈরি করতে ইলেকট্রিক সিগন্যাল কিন্তু পাঠায়, অর্থাৎ এটা হচ্ছে একটা ইলেকট্রিক যন্ত্র যেটা কিন্তু অপারেশন করে শরীরের অভ্যন্তরে রাখা হয়, যার ফলে হৃৎস্পন্দনের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরপর দেখো বলা হচ্ছে ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়। ইনসুলিন যে হরমোন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন আমাদের শরীরের, এবং যেটি কোথা থেকে ক্ষরিত হয়? এটা একটা মিশ্র গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এবং সেই মিশ্র গ্রন্থিটির নাম হচ্ছে অগ্নাশয়। মিশ্র গ্রন্থিটির কী নাম হচ্ছে? অগ্নাশয়। পরীক্ষায় কিন্তু আসে যে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, তোমরা অবশ্যই মনে রাখবে অগ্নাশয়। এবং অগ্নাশয়ের বিটা কোষ থেকে বা বিটা সেল থেকে ইনসুলিন হরমোন কিন্তু ক্ষরিত হয়। অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যা রক্তে শর্করার মাত্রা কিন্তু কমায়। এর অভাবে ডায়াবেটিস হয়। দেখবে যে সমস্ত রুগীদের ডায়াবেটিস হয়, তাদেরকে 2টা 3টা 4টা 5টা 8টা প্রতিদিন কিন্তু ইনসুলিনের ইঞ্জেকশন দেওয়া হয়। ইনসুলিনের ইঞ্জেকশন বাইরে থেকে শরীরে প্রবেশ করালে কি হয়? রক্তে যে শর্করা, সেই শর্করার মাত্রাটা বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হয়, যার ফলে দেখবে যারা ডায়াবেটিস পেশেন্ট, তাদেরকে দেখবে ইনসুলিনের ইঞ্জেকশন কিন্তু দেওয়া হয়। যাদের বেশি সমস্যা, তাদেরকে বেশি ইঞ্জেকশন দেওয়া হয়, যাদের কম সমস্যা, তাদের কম ইঞ্জেকশন দেওয়া হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রক্তের স্বাভাবিক পিএইচ মাত্রা কত? রক্তের স্বাভাবিক পিএইচ মাত্রা কত? কত হবে? এটা তোমরা মনে রাখবে 7.35 টু 7.45। ঠিক আছে, মানব রক্তে মৃদু ক্ষারীয় এর স্বাভাবিক পিএইচ মাত্রা হচ্ছে 7.4। এটাও কিন্তু মনে রাখবে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা কয়টি? মানুষের যে স্থায়ী দাঁতের সংখ্যা কয়টি? স্থায়ী দাঁত এখানে ভাষাটি কেন বলেছে? এখানে তোমরা মনে রাখবে যে আমরা যখন জন্ম নেওয়ার পর কিন্তু আমরা 2 ধরনের দাঁত আমরা পেয়ে থাকি। 2 ধরনের দাঁত। এক ধরনের দাঁত হচ্ছে অস্থায়ী দাঁত, বা শিশুদের যে দাঁত থাকে সেগুলো হচ্ছে অস্থায়ী দাঁত। বাচ্চাদের দাঁতগুলিকে কি বলা হয়? দুধ দাঁত। কি বলা হয়? দুধ দাঁত। তো সেগুলো হচ্ছে অস্থায়ী দাঁত, এবং সে অস্থায়ী দাঁত থাকে 20টি, এবং সে অস্থায়ী দাঁত কিন্তু ঝরে পড়ে, এবং তারপরে স্থায়ী দাঁত বেরোয়। এবং এই যে মানবদেহের স্থায়ী দাঁত, সেগুলো কয়টি? 32টি। ঠিক আছে, 32টি স্থায়ী দাঁত থাকে, এবং সেই দাঁত যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর হবে না। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন। 2টি ভাষা তোমরা মনে রাখবে, একটা হচ্ছে জরুরিকালীন হরমোন, আরেকটা হচ্ছে আপৎকালীন হরমোন। কাকে বলে? একটা হরমোনকেই বলা হয় 2টি নামে ডাকা হয়, একটা হচ্ছে জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন। কাকে বলা হয়? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন যে হরমোন, সেটাকে বলা হয় জরুরিকালীন বা আপৎকালীন হরমোন। এটা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কিন্তু ক্ষরিত হয়। কেন বলা হয় একে জরুরিকালীন বা আপৎকালীন? দেখো আমাদের যে আবেগ রয়েছে, অর্থাৎ হাসি, কান্না, ভয়, এই যে আবেগগুলি রয়েছে, এই আবেগ যখন আমাদের শরীরে সৃষ্টি হয়, তখন আমাদের শরীরের যে অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন কিন্তু ক্ষরিত হয়। ঠিক আছে, যদি আমরা হাসি, যদি আমরা কান্না করি, যদি আমরা ভয় পাই, যে সমস্ত বিভিন্ন আবেগ রয়েছে, সেই আবেগ যখনই আমাদের শরীরে তৈরি হয়, তোমরা বুঝে নেবে যে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে
অ্যাড্রিনালিন হরমোন কিন্তু ক্ষরণ হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই জন্য সেই হরমোনকে বলা হয় জরুরিকালীন বা এমার্জেন্সি সময়ে এই হরমোন কিন্তু ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পেপসিন উৎসেচক দেহের কোন অংশে প্রোটিন পরিপাক করে? পেপসিন উৎসেচক কিন্তু আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসেচক, যে উৎসেচকের কাজ হচ্ছে জটিল থেকে সরলে পরিণত করা। জটিল থেকে সরলে পরিণত করা, উৎসেচকের কাজেই হচ্ছে জটিল থেকে সরলে পরিণত করা। পেপসিন কোথায় থাকে? পেপসিন থাকে পাকস্থলিতে। আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যকে কি করে? জটিল থেকে সরলে পরিণত করে। পাকস্থলিতে নিশ্চিত হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিনে পরিণত হয় এবং প্রোটিনকে পেপটোনে ভাঙতে সাহায্য করে। অর্থাৎ মোট কথা হচ্ছে জটিল যে খাদ্য সেটাকে সরল খাদ্যে পরিণত করে পেপসিন উৎসেচক। পরবর্তী প্রশ্ন, চোখের কোন অংশে প্রতিবিম্ব বা চিত্র গঠিত হয়? চোখের কোন অংশে প্রতিবিম্ব বা চিত্র গঠিত হয়, বা ছবিটি যেটা সেটা তৈরি হয় কোন অংশে? চোখের কোন অংশে? তো সেটাই হচ্ছে রেটিনা। রেটিনা, চোখের ভেতরের আলোক সংবেদী স্তর হলো রেটিনা, যেখানে বস্তুর উল্টো ও বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় এবং সেটা হচ্ছে রেটিনা। রেটিনা। পরবর্তী প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে কয়টি হাড় থাকে? প্রাপ্তবয়স্ক মানুষের যে কঙ্কালের যে খুলি, পুরো বডিটা, সেখানে কয়টি হাড় থাকে? অর্থাৎ মোট কথা বলতে গেলে যে প্রাপ্তবয়স্ক মানুষের টোটাল হাড়ের সংখ্যা কয়টি? তো হাড়ের সংখ্যা কয়টি? 206টি। এখানেও একটু তোমাদের একটি তথ্য জানার আছে, যেটা হলো যখন আমরা জন্ম নিই অর্থাৎ জন্মকালে শিশুদের দেহে 270 থেকে 300টি হাড় থাকে। কতগুলি হাড় থাকে? 270 থেকে 300টি হাড় থাকে জন্মের সময়ে, এবং তারপরে যা বয়স বাড়ার সাথে সাথে জোড়া লাগে সেই সমস্ত হাড়গুলি, ছোট ছোট হাড়গুলি জোড়া লেগে অবশেষে 206টি স্থায়ী হাড়ে কিন্তু পরিণত হয়। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পিত্তরস কোথায় উৎপন্ন হয় এবং কোথায় জমা হয়? পিত্তরস কোথায় উৎপন্ন হয় আর কোথায় জমা হয়? এটা কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হবে উৎপন্ন হয় কোথায়? যকৃতে। আর জমা হবে কোথায়? গল ব্লাডার। গল ব্লাডার অর্থাৎ পিত্তাশয়। পিত্তরস তৈরি করা যকৃতের কাজ। যকৃতের কি কাজ? পিত্তরস তৈরি করা। তবে এটি পিত্তাশয়ে সংগৃহীত হয় এবং ফ্যাটের পরিপাকে সাহায্য করে। এটাই হচ্ছে কাজ। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় ঘটে? শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান বিনিময় কিন্তু হয় শ্বসনতন্ত্রের কোন অংশে? কি হবে কারেক্ট আনসার? দেখো এটাকে বলা হয় এলভিওলাই। কি বলা হয়? এলভিওলাই। এলভিওলাই ফুসফুসের বায়ুকোষ বা যাকে বলা হয় এলভিওলাই, এর সূক্ষ্ম রক্তজালকের মাধ্যমে রক্তের মধ্যে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগের প্রক্রিয়া কিন্তু ঘটে। ঠিক আছে, ফুসফুসের মধ্যে কি হয়? ফিল্টার হচ্ছে যে অশুদ্ধ রক্ত, খারাপ রক্ত বা দূষিত রক্ত, সেই রক্ত কি হচ্ছে? ফুসফুসে গিয়ে সেখান থেকে পাম্প করে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে আর অক্সিজেন সেখানে মিশে যাচ্ছে। অক্সিজেন মিশে যাচ্ছে মানে কি? সেটা হয়ে গেল বিশুদ্ধ রক্ত। ঠিক আছে, তো ফুসফুসের বায়ুকোষ বা যেটাকে বলা হয় এলভিওলাই, এই এলভিওলাইয়ের মধ্যেই কিন্তু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের পাম্প হয়। অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আর অক্সিজেন প্রবেশ করে।
এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি অর্থাৎ স্মলেস্ট মাসেল কোনটি? মানবদেহের ক্ষুদ্রতম পেশি কোনটি? তো এটা কি বলা হয়? এটাকে বলা হয় স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস স্টেপিডিয়াস হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি। মধ্যকর্ণের যে স্টেপিস যে হাড়, সেই স্টেপিস হাড়ের সাথে যুক্ত রয়েছে স্টেপিডিয়াস, হলো দেহের ক্ষুদ্রতম পেশি। অন্যদিকে নিতম্বের যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা হচ্ছে মানবদেহের বৃহত্তম পেশি। এটা হচ্ছে ক্ষুদ্রতম আর এটা হচ্ছে বৃহত্তম পেশি। কোথায় থাকে? নিতম্বে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, অ্যাডামস অ্যাপেল কিসের সাথে সম্পর্কিত? অ্যাডামস অ্যাপেল কিসের সাথে সম্পর্কিত? এটা কি? দেখো, বয়ঃসন্ধিকালে কি হয়, 14 থেকে 19 বছর বয়সে ছেলেদের ষড়যন্ত্র এর থাইরয়েড কার্টিলেজ বৃদ্ধি পেয়ে গলার সামনে উঁচু হয়ে দেখা যায়। ঠিক আছে, এবং যাকে কি বলা হয়? অ্যাডামস অ্যাপেল। এবং এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ অর্থাৎ ল্যারিংসের সাথে কিন্তু সম্পর্কিত। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে ব্যস্ত অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে ব্যস্ত অঙ্গ অর্থাৎ আমাদের শরীরের যা কিছুই থাকুক না কেন, যা কিছুই গ্রন্থি, যা কিছুই অঙ্গ থাকুক না কেন, সবচেয়ে ব্যস্ত অঙ্গ কোনটি? তো সেই ব্যস্ত অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। কেন? কারণ 1 মিনিটে এটি কতবার পাম্প করে, কতবার স্পন্দন করে? 72 থেকে 80 বার। এবং এটা কাজ কি? শরীর থেকে যে দূষিত রক্ত, সেই দূষিত রক্ত কি হচ্ছে? হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এই নিলয় ঘুরে ঘুরে সেই দূষিত রক্ত কোথায় যায়? ফুসফুসে। আবার সেই ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ধমনির মাধ্যমে শরীরে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং এই যে কাজটি, এটা কিন্তু 24 ঘন্টা হতে থাকছে। আমরা যখন জেগে থাকি বা যখন আমরা ঘুমিয়ে পড়ি, সব সময় কিন্তু এই কাজটি হচ্ছে শরীরের মধ্যে, মিনিটে 72 থেকে 80 বার। তাহলে কি হচ্ছে? 24 ঘন্টায় বা একদিনে কি হচ্ছে? একদিনে 1 লক্ষ বার কিন্তু চলতে থাকে। এবং হৃৎপিণ্ড জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পাম্প করে রক্ত সরবরাহ বজায় রাখে এবং এক মুহূর্তের জন্য বিশ্রাম কিন্তু নেয় না। হৃৎপিণ্ড বিশ্রাম নেওয়া মানেই হচ্ছে মৃত্যু। ঠিক আছে, হৃৎপিণ্ড বিশ্রাম নেওয়া মানেই হচ্ছে মৃত্যু। পরবর্তী প্রশ্ন, রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? এখানে তোমাদের একটু বুঝতে হবে যে রক্ত তঞ্চন ব্যাপারটি কি। ধরে নাও কোনো একটি জায়গা আমাদের কেটে গেল, তাহলে সেখান থেকে কি হবে? তাজা রক্ত বেরিয়ে যাবে। কিন্তু রক্ত তো চিরকাল বেরোতে থাকে না, যে 1 বছর ধরে বেরোচ্ছেই, এরকম তো হয় না। কিছুক্ষণ বেরোয়, তারপরে হঠাৎ কিন্তু সেখানে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তো রক্ত পড়া বন্ধ কেন হয়? রক্ত পড়া বন্ধ হয় আমাদের রক্তের কারণে। ঠিক আছে, রক্তের কারণে। রক্তের যে কাজ, সেটা হচ্ছে রক্ত তঞ্চন করা। তঞ্চন করা অর্থাৎ কি? রক্ত যখন কেটে বেরিয়ে যায় তখন সেখানে অটোমেটিক্যালি সেটা কিন্তু জেলির মতো আকারে পরিণত হয়। ঠিক আছে, যেখানে রক্ত বেরোবে সেখানে জেলির মতো রক্ত কিন্তু জমাট বেঁধে যায়। সেটাকেই বলা হয় রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং। এটা কিন্তু আপনা আপনি হয়। এবং তার জন্য কোন ভিটামিন কাজে লাগে? ভিটামিন কে। কোন ভিটামিন কাজে লাগে? ভিটামিন কে কাজে লাগে।
ভিটামিন কে যকৃতে প্রথম বিন উৎপাদনে সাহায্য করে, যা কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে কিন্তু অপরিহার্য। ঠিক আছে, এরপরে যার শরীরে যে রকমের ভিটামিন কে থাকবে সেইভাবে কিন্তু কাজ করবে। পরবর্তী প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তের যে চাপ বা ব্লাড প্রেশার, যেটাকে শর্ট ফর্মে বলা হয় বিপি, পরিমাপ করার যন্ত্রের নাম কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে, কি হবে বলো তো? এটা সঠিক উত্তর হবে স্ফিগমো মেনোমিটার। স্ফিগমো মেনোমিটার হচ্ছে এটার কারেক্ট আনসার। মানুষের যে স্বাভাবিক রক্তচাপ সেটা কত বলো তো? 120/80 mmHg। 120/80 mmHg হচ্ছে মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার। 120 হচ্ছে হায়েস্ট আর সর্বনিম্ন 80। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? আমাদের শরীরে যে রক্ত রয়েছে সেই রক্তের ভাগ রয়েছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই যে লোহিত রক্তকণিকা অর্থাৎ রেড ব্লাড কর্পাসল আর শ্বেত রক্তকণিকা অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসল, এগুলোর অনুপাত কত? এটার অনুপাত হচ্ছে 600:1। 600:1। লোহিত রক্তকণিকা যদি 600, শ্বেত রক্তকণিকা 1। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, খাদ্যবস্তু পরিপাকের পর পুষ্টি উপাদান শোষণ প্রধানত কোথায় ঘটে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যে খাদ্য গ্রহণ করছি, এই খাদ্য গ্রহণ করার পর যে পুষ্টি উপাদান, যে গুরুত্বপূর্ণ যে সমস্ত উপাদানগুলি আমার খাদ্যের মধ্যে থাকে, সেগুলি কোথায় শোষণ হয়? কোথায় শোষণ হয়? তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, ঠিক আছে। ক্ষুদ্রান্তের ভেতরে দেওয়াল থাকা যে ভিলায়, সেই ভিলায় নামক আঙ্গুলের মতো অভিক্ষেপ পরিপাক হওয়া খাদ্যের পুষ্টি উপাদান শোষণ করে রক্তে পাঠায়। ঠিক আছে, রক্তে পাঠায় এবং রক্ত কিন্তু তখন পুষ্টি উপাদানে ভরপুর হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের রাসায়নিক কারখানা, মানবদেহের রাসায়নিক কারখানা বলা হয় কাকে? মানবদেহের রাসায়নিক কারখানা, কারখানাতে কি হয়? কারখানাতে বিভিন্ন উপাদান তৈরি হয়। ঠিক সেই রকমভাবেই আমাদের শরীরের কিন্তু একটি অঙ্গ, যেটাকে বলা হয় মানবদেহের রাসায়নিক কারখানা, কেমিক্যাল ল্যাব অফ হিউম্যান বডি, এবং এটাই হচ্ছে যকৃৎ বা লিভার। যকৃতে 500-র বেশি জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। 500-র বেশি, এগুলো কিন্তু মনে রাখার বিষয়। যকৃতে 500-র বেশি জৈব রাসায়নিক বিক্রিয়া হয়, যেমন বিষাক্ত পদার্থ নিরাময়, পিত্ত তৈরি, গ্লাইকোজেন সঞ্চয়, এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু হয়ে থাকে যকৃতের মধ্যে। যে জন্য এই যকৃতকে কিন্তু বলা হয় কেমিক্যাল ল্যাব অফ হিউম্যান বডি। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে, সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর বা স্পাইনাল নার্ভস সংখ্যা কত জোড়া? সুষুম্না স্নায়ু অর্থাৎ এখানে মানবদেহের যে কোরোটিক স্নায়ু, যেটাকে বলা হয় ক্রেনিয়াল নার্ভস, থাকে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু থাকে 31 জোড়া। সুষুম্না স্নায়ু কত থাকে? 31 জোড়া। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো রিকেট রোগ, এটা আগেও আমরা করেছি, এই প্রশ্নটি ভোলার মতো নয়, এটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো রিকেট রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। আমরা জানি যে সূর্যালোকের উপস্থিতিতে আমাদের ত্বকে কিন্তু ভিটামিন ডি সংশ্লেষিত হয়, সেই জন্য সূর্যের তাপ আমাদের শরীরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সময়ের জন্য, অত্যধিক তাপ কিন্তু গুরুত্বপূর্ণ নয়। ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে শিশুদের হাড় কিন্তু দুর্বল হয় এবং বেঁকে যায়। যদি শিশুদের ভিটামিন ডি এর অভাব হয় এবং ক্যালসিয়ামের অভাব হয়, তাহলে শিশুদের হাড় কিন্তু দুর্বল হবে এবং বেঁকে যাবে, যাকে বলা হয় রিকেট।
আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি এই সমস্যা হয়, প্রাপ্তবয়স্কদের শরীরে যদি ভিটামিন ডি কম থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অস্টিওমেলেসিয়া। অস্টিওমেলেসিয়া বলা হয়। এরপর দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, যেখানে বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় সংবহন নালী বা ধমনী কোনটি? আচ্ছা, ধমনীর কাজ কি? ধমনীর কাজ হচ্ছে বিশুদ্ধ রক্ত ফিল্টার করে, অর্থাৎ ফুসফুসে ফিল্টার হচ্ছে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাচ্ছে, সেখানে অক্সিজেন মিশ্রিত যে বিশুদ্ধ রক্ত সেটা কিন্তু সারা দেহে ছড়িয়ে দেয় কে? ধমনী। তো মানবদেহের সবচেয়ে বড় সংবহন নালী বা ধমনী কোনটি? এটা কারেক্ট আনসার হয়ে যাবে মহাধমনী। মহাধমনী বলা হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় সংবহন নালী। মহাধমনী হলো দেহের সর্ববৃহৎ ধমনী, যা বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত, অর্থাৎ যাদেরকে বলা হয় বিশুদ্ধ রক্ত, সেটা কিন্তু সারা দেহে পৌঁছে দেয়। ধমনীর কাজ হচ্ছে কি? বিশুদ্ধ রক্ত পাঠায় শরীরে, আর শিরার কাজ হচ্ছে সারা দেহ থেকে অশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসা। তো এই হচ্ছে পুরো তথ্য। আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই আরেকবার দেখে নেবে, আর বারবার কিন্তু প্র্যাকটিস করবে। আর যারা ক্লাসটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।